সবকিছু জানতে পেরে সত্যজিৎ মুখার্জির মুখোমুখি দাঁড়ালো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে লাট্টু ও পিকু পরশুরামকে বলতে থাকে, পা আমরা কিন্তু ভীষণ খুশি। আর না, সবাই আমাদের আজে বাজে কথা বলছিল। তখনই দেখা যাবে পরশুরাম বলে, কি বলছিল মা? তুমি কারোর কথায় কান দেবে না, যে যাই বলুক সবসময় সবসময় নিজের কথাতেই চলবে, অন্য কারোর কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক তখনই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি ঘরে আসে আর বলতে থাকে, বাবা তুমি তুমি সত্যি ধন্য, আমি তোমার কাছে কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুমি এভাবে এভাবে আমাকে হেল্প করেছো, তুমি এভাবে আমাকে আমাকে সবকিছুতে সাহায্য করেছো। তুমি যদি আমার পাশে না থাকতে তবে যে আমি কি করতাম। তুমি এভাবে আমার মেয়ের বিয়েটা আমাকে সম্পূর্ণ করতে সাহায্য করেছো। সত্যিই বাবা, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই কথা শুনে দেখা যাবে তখন পরশুরাম বলতে থাকে, এভাবে বলবেন না প্লিজ, এভাবে কেন বলছেন? এভাবে বলার তো কিছুই নেই, তাই না? এটা তো এটা তো পুরোটাই সবটাই তো আপনাদের সবার কৃতিত্ব। আপনি যদি আমাকে অধিকারটা না দিতেন তবে আমি কোনোভাবেই পেতাম না। এই কথা শুনে তখন দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু এরপরেও তোমাকে তোমাকে ভীষণ ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। তুমি যদি আমার আমার মেয়েটাকে এভাবে যদি না সম্মান করতে, তুমি যদি আমার মেয়েটার বিয়েটা এভাবে সম্মানিত ভাবে না দিতে, তবে আমার মেয়েটার বিয়েটাই হতো না। তবে তো আমার মেয়েটার বিয়ে অসম্পূর্ণই থেকে যেত। আমি তো ভেবেছিলাম বিয়েটা সম্পূর্ণ করতে পারবো কিনা কে জানে, কিন্তু তুমি তুমি যেভাবে আমার মেয়েটার বিয়েটা সম্পূর্ণ করে দিলে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। তোমার মতো ছেলে যেন প্রত্যেকটা প্রত্যেকটা বাবার ঘরে জন্ম নেয়। তুমি হচ্ছে তোমার মায়ের রত্ন গর্ভা। এই কথা শুনে পরশুরাম বলে, সেরকম কিছুই নয়, এভাবে বলবেন না প্লিজ। এভাবে বলা তো কিছু আসে না, তাই না? এভাবে বলছেন কেন আপনি? এভাবে বলার কিছুই নেই। আমার যেটা দায়িত্ব ছিল, আমি শুধু সেই দায়িত্বটা পালন করেছি, জাস্ট এইটুকুই। এছাড়া এছাড়া আর কিছুই নয়। তখনই দেখা যাবে সত্যজিৎ বলে, না বাবা, তুমি যে কাজটা করেছো তুমি নিজেও জানো না। তুমি আমার কত বড় একটা একটা দায়ভার কমিয়ে দিয়েছো। একটা কথা তোমাকে আমি বলতে চাই, তুমি কিন্তু আমার বিজনেসটাই সামলাবে। তোমাকে কিন্তু আমার বিজনেসটা দেখাশোনা করতেই হবে। তুমি কোনোভাবেই আমার বিজনেসটা থেকে এড়িয়ে যেতে পারবে না। আমার বিজনেসটা তোমাকেই সামলাতে হবে। তখন এই কথা শুনে সত্যি পরশুরাম বলে, শুনুন, আপনার মেয়ের বিয়েটা আমি দিতে পারলেও কিন্তু কোনোভাবে আমি আমি এই বিজনেসটার ভার নিতে পারছি না। কোনোভাবে এই বিজনেসটার ভার আমার সহ্য হচ্ছে না। আমি মানতে পারছি না এই বিজনেসটার ভার। এই কথা শুনে দেখা যাবে সত্যজিৎ বলে, কেন পারছো না বাবা, কেন পারছো না? আমার বিজনেসটা তুমি সামলালে আমি জানি সেটা আরো বেশি প্রফিট করবে। আমি জানি তুমি পারবে। তখনই এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, আপনার কেন কেন এটা মনে হচ্ছে যে আমি পারবো? আমি যদি বিজনেসে লস করিয়ে দিই, আমি তো কখনো বিজনেস সামলাইনি, তাই না? বিজনেসটা সামলানো আমার জন্য সত্যি অনেকটা চাপ হয়ে যাচ্ছে। বিয়েটা হয়তো বা আমি সামলে নিয়েছি, কিন্তু বিজনেসটা সামলানো এতটাও সহজ নয়, সেটা সবাই পারে না। প্লিজ আপনি আপনি এই দায়িত্বটা আমার থেকে নিয়ে নিন। এই দায়িত্বটা আমি নিতে চাই না। তখনই সত্যজিৎ বলে, কেন বাবা, তুমি এই দায়িত্বটা কেন নিতে চাও না? আমি তো অনেক স্বপ্ন নিয়ে তোমাকে এই দায়িত্বটা দিয়েছি। এখন যদি তুমি এই দায়িত্বটা নিতে না চাও তবে কি করে হবে? এরপরে দেখা যাবে এরপরে লাট্টুপিকু বলে, আমি আমি শুনেছি পা, সবাই সবাই আয়েশি মাসি বলছিল তোদের পা টাকার লোভে অনেক রিচ হয়ে গেছে। তোদের পায়ের কাছে এখন অনেক টাকা আছে পা। সত্যি কি তুমি অনেক রিচ হয়ে গেছো? আমরা আমরা এতটা রিচ হতে চাই না পা। তুমি প্লিজ এই সবকিছু ছেড়ে দাও। আমাদের আমাদের সবসময় আয়েশি মাসি পিঞ্চ করে কথা বলছে তোদের পা টাকার লোভে নিজেকে বিক্রি করে দিয়েছি। এরপরে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, লাট্টু পিকু, তোমরা চাও না ভালোভাবে বাঁচতে? তোমরা চাও না প্রত্যেকদিন মাটন খেতে? আমি বাড়িতে বলে রেখেছি প্রত্যেকদিন রেগুলার তোমাদের জন্য মাটন রান্না করা হবে, তোমাদের তোমাদের পছন্দের মাটন। এই কথা শুনে তখন দেখা যাবে লাট্টু পিকু বলতে থাকে, আমরা সত্যি প্রত্যেকদিন মাটন খাবো? এরপরে দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, না বাবা, তোমরা প্রত্যেকদিন মাটন খাবে না প্লিজ। আপনি ওদেরকে এসব কিছু বলবেন না, ওদেরকে এসব কিছু প্লিজ বলবেন না। আমি চাই ওরা যেভাবে আমার কাছে ছিল সেভাবেই থাকুক। আমি চাই না ওরা কোনোভাবে নিজেদের অন্য পরিবেশে মানিয়ে নিতে শিখে যাক। কারণ ওরা যেটুকু পেয়ে সন্তুষ্ট ছিল সেটুকু যদি পেয়ে থাকে তবে ওদের ভবিষ্যৎ সুন্দর হবে। কিন্তু ওরা যদি তার থেকে দ্বিগুণ পাওয়ার চেষ্টা করে তবে ওদের ভবিষ্যৎটা কখনোই সুন্দর হবে না। আর
কিছুতেই চাই না। আমার যেটুকু আছে আমি সেটুকুতে ওদেরকে সন্তুষ্ট রাখতে চাই। ঠিক তখনই প্রাচী এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, জেঠু ওদিকে বড়দির বিদায় হচ্ছে, বড়দি কান্না করছে, প্লিজ এসো। তখনই দেখা যাবে সত্যজিৎ বলে, তুই এভাবে কাঁদছিস কেন? এভাবে কাঁদার তো কোনো কারণ নেই, এভাবে কাঁদছিস কেন? তখনই দেখা যাবে প্রাচী বলতে থাকে, বড়দি ভাই যে কাঁদছে, বড়দি ভাই তো প্রচন্ড কান্নাকাটি করছে, তবে আমি কি করব বলো, আমারও তো কান্না পাচ্ছে তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে তখন সত্যজিৎ চলে যায়। এরপরে বলরাম এসে বলতে থাকে, এ বিয়েটা একদম ঠিক হলো না, এ বিয়েটা দেওয়া একদম ঠিক হলো না পরশুরাম। আমি আমি তোকে বলছি, এটা এটা পুরোটাই একটা চাল, যেটা যেটা তুই বুঝতে পারছিস না। এই বিয়েটা দিয়ে তোকে তোকে বন্দি করে রাখার চেষ্টা করা হচ্ছে। আর নন্দিনী মুখার্জি সে কখনোই সুখী হতে পারবে না তার জীবনে। দেখবি দেখবি অনেক অনেক অশান্তি হবে। ও ও ভাবতেও পারছে না যে ওর জন্য কি অপেক্ষা করছে ও বাড়িতে। আমি জানি ওর জন্য ওই বাড়িতে অনেক কিছু অপেক্ষা করছে। ও বাড়ির লোকজন একদম ভালো নয়। ওদের ওদের বাসর ঘরের ব্যবহার দেখেছিস? ওদের ব্যবহার দেখলেই বোঝা যায়। প্লিজ তুই বুঝতে পারলি না ভুল মানুষের সঙ্গে নন্দিনী মুখার্জির বিয়েটা দিয়ে দিলি। তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, এসব কি বলছিস তুই বলরাম? তখনই বলরাম বলে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই ভুল মানুষের সঙ্গে নন্দিনী মুখার্জির বিয়ে দিলি। তুই বুঝতে পারিসনি যে উনি উনি একদম সঠিক মানুষ নয়, উনি একটা ভুল মানুষ। তুই তুই এটা বুঝতে পারিসনি। এরপরে দেখা যাবে আয়েশা এসে বলতে থাকে, তোমার তোমার কেন এত কিছু নিয়ে মাথা ব্যথা? আমি তো এটাই বুঝতে পারি না। তুমি তুমি কেন মাথা ঘামাচ্ছ আমাদের পরিবারের বিষয় নিয়ে? আমাদের পরিবারের বিষয়টা আমাদেরকেই বুঝতে দাও, তোমাকে এতটা ভাবতে হবে না। তখনই দেখা যাবে বলরাম বলে, শোনো আয়েশি, আমি তোমার সঙ্গে কথা বলছি না, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। তাই তুমি যদি এসবের মধ্যে না ঢুকো এতেই আমি খুশি হব। তখন এই কথা শুনে আয়েশি বলতে থাকে, ঢুকতে না চাইলেও যে ঢুকতে হয়, ঢুকতে তো হবেই তাই না? না ঢুকলে আর কি করে হয়? তুমি মনে হয় আমাদের বড়দির প্রেমে পড়ে গেছো তাই না? তার কারণেই তো এভাবে বলছো। যে মেয়েটা এখনো এখনো বিদায় নিয়ে বাড়ি ছাড়া হয়নি, সে মেয়েটার শোক কামনা করছো, মেয়েটা যাতে করে সুখী না হয় সেই কথা বলছো। এটা তোমার ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে দেখা যাবে বলরাম বলতে থাকে, আমি তো তোমার সঙ্গে কথা বলতে চাইছি না আয়েশি, প্লিজ এখান থেকে যাও। তখনই দেখা যাবে এ কথা শুনে আয়েশি বলতে থাকে, তুমি তুমি এবারে কেউ নয়, তুমি এবারে রাজরিতা। তোমাকে এখানে এখানে অ্যালাউ করেছি এটাই তো বেশি। তুমি আমাকে এখান থেকে যাওয়ার বলার কি বলো তো? তখনই দেখা যাবে পরশুরাম বলে, আয়েশি মুখ সামনে কথা বলো। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে ও আমার গেস্ট, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলতে পারো না, তোমার কোনো অধিকার নেই। তখন এই কথা শুনে দেখা যাবে আয়েশি হাসতে থাকে আর বলতে থাকে, তোমাকেই তো এ বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে, এটাই অনেক। তুমি আবার তোমার গেস্টকে এই বাড়িতে থাকতে দেওয়ার কথা ভাবছো? তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, কেন আয়েশি, তোমার কি মনে হয় আমার এ বাড়িতে কোনো অধিকার নেই? তখনই দেখা যাবে এ কথা শুনে আয়েশি বলতে থাকে, অবশ্যই আছে, অধিকার আছে বলেই তো সবকিছু একাই হাতিয়ে নিয়েছো, সবকিছু সবকিছু নিজে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো। তখনই এ কথা শুনে পরশুরাম অবাক হয়ে আয়েশির দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যাবে এরপরে দেখা যাবে আয়েশি চলে গেলে বলরাম বলতে থাকে, তুই বুঝতে পারছিস না ভাই, বুঝতে পারছিস না তুই, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এরপরে এরপরে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, ভীষণ ভালোবেসে ফেলেছিস তাই না? তখনই দেখা যাবে কথা শুনে বলরাম বলে, জানতে চাস? তখনই তখনই পরশুরাম বলে, হ্যাঁ জানতে চাই, ভীষণ ভালোবেসে ফেলেছিস নন্দিনী মুখার্জিকে, প্রচন্ড ভালোবেসে ফেলেছিস তাই তো? তখনই দেখা যাবে এ কথা শুনে বলরাম বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালোবেসে ফেলেছি, প্রচন্ড ভালোবেসে ফেলেছি, কোনোভাবেই ভুলতে পারছি না। কোনোভাবেই আমি ওনার কষ্টটা মেনে নিতে পারবো না। যদি ওনার কোনো কষ্ট হয়, সত্যি বলছি তোকে আমি ক্ষমা করতে পারবো না। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু এ ব্যাপারে আমি তোকে কোনোভাবে ক্ষমা করবো না পরশুরাম। তুই জেনে বুঝে না বুঝে তুই কোনোভাবে নন্দিনী মুখার্জির জীবন নিয়ে এভাবে খেলতে পারিস না। তোর উচিত ছিল সবটা আগে খুঁটিয়ে দেখা, তারপরে এই সব কিছুতে মাথা দেওয়া, কিন্তু তুই সেটা করিসনি। সেটা না করেই হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস। এরপরে দেখা যাবে এদিকে কর্মা চ্যাটার্জি বিজিতকে ফোন করে আর বলতে থাকে, আমি বুঝতে পারছি না কি হবে এসবের, আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না। যদি যদি শেষমেশ কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে? তখনই দেখা যাবে বিজিত বলে, চিন্তা করবেন না, সমস্ত কিছু একদম ঠিকঠাকই থাকবে।
দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি তো বলছো সবকিছু ঠিকঠাক থাকবে, কিন্তু সত্যিই কি আদৌ কি সবকিছু ঠিকঠাক থাকবে নাকি সবকিছু ঠিকঠাক থাকবে না? আমি বুঝতে পারছি না। পরশুরাম প্রতিনিয়ত যেভাবে যেভাবে করে যাচ্ছে, এরকম করে থাকলে কি করে হবে? প্রথমে ফাইলগুলো সমস্তটাই সমস্তটা নিখোঁজ হয়ে গেল। এরপরে এরপরে একে একে সমস্ত ঘটনা ঘটছে। পরশুরামের উপরে অফিসে অ্যাটাক করা হয়েছিল। পরশুরাম সেটা জেনে গেছে যে অ্যাটাকটা আমিই করিয়েছিলাম। এসব কিছুর জন্য ও অবশ্যই বদলা নেবে। ও কোনোভাবে এই ব্যাপারটা মেনে নেবে না। তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, আপনি তো ব্লেন্ডার করে ফেলেছেন। এখন কি করা যায় বলুন তো? এখন তো কোনোভাবে পরশুরামকে আটকানো যাচ্ছে না। আর আমি বুঝতে পারছি না যে পরশুরামের পরবর্তী পদক্ষেপটা কি। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, যে করেই হোক পরশুরামকে আমাদের সমস্ত কিছু থেকে সরিয়ে ফেলতে হবে। ওকে তো শুধুমাত্র ওখানে বসানো হয়েছে সবাইকে দেখানোর জন্য। ওকে রাজা বানানো হয়েছে, জাস্ট এইটুকুই, এছাড়া আর কিছুই নয়। সমস্তটা তো আমাদের হাতেই থাকবে। ওকে সামনে রেখে সব কাজ করা হবে। এরপরে দেখা যাবে বিজিত বলতে থাকে, এখন শুধু সময়ের অপেক্ষা। এখনো কিচ্ছু শেষ হয়নি। শেষ তুরুপের দাসটাও আমাদের হাতেই আছে। সময় মতো আমরা খেলাটা খেলে দেব। নন্দিনী মুখার্জি একবার বিদায় নিয়ে ও বাড়িতে যাক, তারপরে তো খেলা শুরু হয়ে যাবে। শুধুমাত্র নন্দিনী মুখার্জির ও বাড়িতে যাওয়ার অপেক্ষায়। ঠিক তখনই বলরাম এসে বিজিতের কাঁধে হাত রাখে আর বলতে থাকে, কি বলছিলি নন্দিনী মুখার্জিকে নিয়ে? কি বলছিলি বল, আমি শুনতে চাই। এরপরে দেখা যাবে এ কথা শুনে বিজিত বলতে থাকে, বলরাম দেব, তুমি এখানে এখানে কি করছো? এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বিজিত বলরামের সমস্ত কথা শুনে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় আর বলতে থাকে, তার মানে তার মানে বলরাম ওখানে এসেছে। বলরাম কি বলছে আমাকে জানতে হবে। ও কেন এরকম করে নন্দিনীর ব্যাপারটা নিয়ে এতটা মেটার করছে? এতে ওর স্বার্থ কি? এরপরে দেখা যাবে বিজিত বলতে থাকে, এখান থেকে চলে যাও বলছি। তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি একজন বাড়ির আশ্রিতা হয়ে আড়ি পেতে আমার কথা শোনো। তুমি এই সাহসটা কোথা থেকে পাও? তখনই দেখা যাবে এ কথা শুনে বলরাম বলে, সাহস কোথায় থেকে পাই এটার কথা বলছো? তোমাকে আমি একটা কথা বলছি বিজিত, তুমি এই যেটা করছো সেটা একদম ঠিক করছো না। তুমি নন্দিনী মুখার্জিকে নিয়ে যদি কোনো চাল চালার চেষ্টা করো তবে ভালো হবে না। এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি কাবিরকে বলতে থাকে, আমাদের চারপাশ থেকে পরশুরামকে ঘিরে নিতে হবে। তা না হলে কোনোভাবেই এই যুদ্ধটা জিততে পারবো না। আমরা কোনোভাবেই এই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে চাই না। আমাদের এই যুদ্ধটা জিততেই হবে। পরশুরামকে যে করেই হোক আমি হারাবো। ওকে আমি দেখিয়ে দেবো যে কর্ণ চ্যাটার্জির রথের চাকা এত সহজে ডুবে যায় না। এরপরে দেখা যাবে কাবির বলতে থাকে, আমি বুঝতে পারছি না ড্যাড, শেষমেশ জয় কাদের হবে, আমাদের নাকি ওই পরশুরামের? ওই পরশুরামকে শেষমেশ জয় ছিনিয়ে নেবে? এ কথা শুনে তখন রেগে যায় কর্ণ চ্যাটার্জি আর বলতে থাকে, কি বলছো এসব তুমি? শেষমেশ শেষমেশ জয় ছিনিয়ে নেবে মানে? তার মানে কি? তুমি এসব কি বলার চেষ্টা করছো? তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে কাবির বলতে থাকে, আমি বুঝতে পারছি না ড্যাড, আমার কেমন যেন একটা খটকা লাগছে। ওই ছেলেটার প্রতি আমার এতটাও বিশ্বাস হয় না। ও সবসময় অন্যরকম। ও হঠাৎ করে খেলাটা ঘুরিয়েও দিতে পারে। আমরা হয়তোবা খেলছি একরকম ভাবে, ও খেলাটা ঘুরিয়ে অন্যরকম করে নিজের টিমেও নিয়ে নিতে পারে। তখনই এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, সময় মতো সমস্তটা হবে। এরপরে কাবির বলতে থাকে, ড্যাড, আমার মনে হয় ওদের ফ্ল্যাটে ফাইলগুলো আছে। এরপরেই কর্ণ চ্যাটার্জি সহ তার গুন্ডারা পরশুরামের ফ্ল্যাটে আসে। সেখানে এনে তো সারা ঘর তছনছ করে ফেলে ফাইলগুলো খুঁজতে। এদিকে মায়া আড়াল থেকে সবকিছু ভিডিও করে নেয়। কর্ণ চ্যাটার্জির ভিডিও মায়া নিজের ফোনে করে নেয় এবং পরশুরামকে পাঠিয়ে দেয়। এরপরে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে, আপনি ভীষণ বোকা। আপনাকে আমি ভেবেছিলাম আপনি হয়তো বা ডাকাত, কিন্তু নয়। আপনি তো এখন দেখছি ছিচকে চোর, তাই না? আমার ঘরে কি চুরি করতে ঢুকেছেন শুনি? এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব তুমি? তখনই পরশুরাম বলে, আমার ঘরে ওভাবে হন্তদন্ত হয়ে কি খুঁজছেন শুনি দেখি।